হাসিনার পতনে দায়ী করল জামায়াত ও গোয়েন্দাদের। ফ্যাসিস্ট কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি। বজলুল হুদাকে জবাইয়ের সময় হাসিনার সাথে কে কে ছিলেন, ভয়ঙ্কর তথ্য ফাঁস। জানাবো জারি গ্রেফতার পরোয়ানা, ভারতে খোশ মেজাজে শেখ হাসিনা। রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন কামালপুত্র জ্যোতি। বস্তা বস্তা টাকা ছাড়া কাজ করতেন না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিজামের ফাঁসির রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধ। বিডিআর বিদ্রোহ, মাস্টারমাইন্ড হাসিনা গং, আনা হয় ভারতীয় কিলার। মানুষ পায় সোনার খনি আর বাংলাদেশ পেয়েছিল চোরের খনি। শেখ ফ্যামিলির সবাই। বাংলাদেশকে নিয়ে মোদির ষড়যন্ত্র ফাঁস, ইন্ডিয়া.com-এর চাঞ্চল্যকর স্বীকারোক্তি। এবং সর্বশেষ জানাবো আসন ভাগাভাগিতে আটকে আছে নির্বাচনী রোডম্যাপ। হাসিনার পতনে দায়ী করল জামায়াত ও গোয়েন্দাদের। ফ্যাসিস্ট কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে তিনি নিজেদের ক্ষমতাচ্যুতির জন্য জামায়াতে ইসলামীকেও দায়ী করেন। হুমকি দিয়ে বলেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন, তারা বসে থাকবেন না, প্রয়োজনে আবার অস্ত্র হাতে নেবেন। ভারতীয় পোর্টাল দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কামাল এসব দাবি করেন। সাক্ষাৎকারটি নেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। প্রায় 25 মিনিটের সাক্ষাৎকারে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি তাকে। প্রসঙ্গত 24শে জুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয়। শেখ হাসিনার পাশাপাশি তার সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে এই মামলায়। এরপর এই সাক্ষাৎকার দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। সাক্ষাৎকারে আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাগুলি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করবেন, কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পূর্ণ সতর্কতা ছিল না। গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন। গণহত্যার এই মাস্টারমাইন্ড নিজেদের পক্ষে সাফাই গেয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছে। বজলুল হুদাকে জবাইয়ের সময় হাসিনার সাথে কে কে ছিলেন, ভয়ঙ্কর তথ্য ফাঁস। মেজর বজলুল হুদাকে চিনে নাও প্রজন্ম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান বন্দি শিবির থেকে যে কয়েকজন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই মহান বীর মেজর বজলুল হুদা। মানব থেকে দানবে পরিণত শেখ মুজিবকে হত্যার অপরাধে 28শে জানুয়ারি 2010 মেজর বজলুল হুদা সহ মোট 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত 11টায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমান, ডিএমপি কমিশনার AKM শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন ডক্টর মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11টা 20 মিনিটে 5টি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয়। রাত 11টা 40 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একসাথে চলে যায়। ঠিক তখন 2টা কালো টিল্যান্ড গ্লাসের পাজেরো জিপ ঢুকে কারা অভ্যন্তরে। এর একটা পাজেরোতে ছিল শেখ হাসিনা স্বয়ং। হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল 4 জনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য। শুনে অবাক লাগছে, অনেক পত্রিকায় আসছিল যে 2টা ফাঁসির মঞ্চে 2 জন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল। আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়নি। মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল।
দুজন করে 4 জনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা এক হিন্দু জল্লাদ। যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে 4 জন মেজর হুদার শরীর চেপে ধরেছিল, আর শেখ হাসিনা মেজর হুদার বুকের ওপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায়। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে রেখেছিলেন। শেখ হাসিনার নিজের শাড়িতে সহ তার সাথে থাকার সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল। জারি গ্রেফতারি পরোয়ানা, ভারতে খোশ মেজাজে শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পর্ব শুরু হয়ে গেল রবিবার থেকে। তারই হাতে গঠিত ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিচার পর্ব শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টের গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে এই আদালতে। তার ভিত্তিতেই পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, দেশে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। ফলে তাদের অনুপস্থিতিতেই রবিবার মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত রিপোর্ট পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর এই বিচার প্রক্রিয়ার সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক ও ইউটিউবে সম্প্রচারিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটল। সব মিলিয়ে অনেকটাই ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 4 জনের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি অভিযোগের ভিত্তিতে গত 12 মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারক মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। এদিন তদন্ত রিপোর্ট পড়ে শোনানোর পর বিচারক হাসিনা সহ 3 জনকে আগামী 16 জুন আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। সেই মতো জারি হয় গ্রেফতারি পরোয়ানা। আদালতে জমা পড়া তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছে। প্রধান সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন শেখ হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন। সবকটি খুনি পরিকল্পিত। গণ আন্দোলনকে দমন করতেই সেসব ঘটনা ঘটেছিল। এখন দেখার সরকারি তদন্ত রিপোর্টে এসব দাবি করা হলেও এর সাপেক্ষে কতটা তথ্য ও প্রমাণ দাখিল করতে পারে বাংলাদেশ সরকার। যদিও এই সমস্ত অভিযোগ ও তদন্তকে সরাসরি খারিজ করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক বিবৃতিতে বলেছেন, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূস সরকারের প্রযোজনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার কুৎসা রটানো এবং অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পায়ের তলায় মাটি নেই। রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই ইউনূস গংদের কোনো সাংবিধানিক ও নৈতিক ভিত্তি নেই। তাদের জনসমর্থনও শূন্যের কোঠায়। রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিলেন কামাল পুত্র জ্যোতি। বস্তা বস্তা টাকা ছাড়া কাজ করতেন না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তারের পর রবিবার জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর অনেক তথ্য দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ, বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাচ্ছির খান জ্যোতি। তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগও। মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি। বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু অনপনেয় বা অমোছনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, এর সঙ্গেও ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে।
কেবল মন্ত্রণালয় বা এর অধীন প্রতিষ্ঠানে নয়, বাইরেও দাপট দেখাচ্ছেন সিন্ডিকেট সদস্যরা। রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একচ্ছত্র আধিপত্য। ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো। তাকে মোটা অঙ্কের টাকা দিলে অনায়াসেই মিলত রেস্টুরেন্টের লাইসেন্স। এছাড়াও কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠত চাঁদা। এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনেরও। বিডিআর বিদ্রোহ, মাস্টারমাইন্ড হাসিনা গং, আনা হয় ভারতীয় কিলার গ্রুপ। বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন-ই আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে 19 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। মঈন-ই আহমেদ পিলখানা হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান ছিলেন। এই হত্যাকাণ্ডের মামলার বিচার নিয়ে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা। এই মামলায় এখনও কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি জানিয়েছে তারা। বিডিআর হত্যাকাণ্ডের কারণ, এর মাস্টারমাইন্ড কে ছিলেন ও হাসিনা কাদের সাহায্য নিয়েছেন তিনি তা তুলে ধরেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ঢাকায় আনা হয় প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল তারেক সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ ফজলে নূর তাপস ও সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায় ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটিকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেট অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনা প্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈন-ই আহমেদ। হত্যাকাণ্ডের তিনি এড়াতে পারেন না। অনুসন্ধানে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ওই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআরের সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে। আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত দেশে নেই। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের 2টি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গে আলাপ হয়। অনেকে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি। সেনা তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ নেতা অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেনি।
কেউ কেউ এলেও তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে। ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে। শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্য তার সঙ্গে বোঝাপড়া করেই পরিকল্পনা করা হয়। ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখন বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তারা অনেক কিছুই করতে পারেনি। বিডিআরে সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল। তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে। সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায়, বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, এই লক্ষ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। এর আগে নীলনকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি ও দুর্নীতির বিষয় এনে